স্টার্ট করছি। হ্যাঁ, সো আমাদের প্রজেক্টটা ওপেন করলাম। আচ্ছা, আমরা এর আগের দিন সিএসএস শিখেছিলাম। ফাইনালি আমরা হচ্ছে এখানে এই যে বর্ডার নিয়ে আমরা সিএসএস শিখেছিলাম। মার্জিন, প্যাডিং, বর্ডার, বর্ডার রেডিয়াস। আজকে আমরা ফন্টস নিয়ে একটু আলোচনা করব, যদিও ফন্টের কিছু কিছু এখানে অলরেডি চলে এসছে। ওকে, ফাইন। আমরা ফার্স্ট অফ অল এখানে আমরা এই আমাদের HTML ফাইলে গিয়ে আমরা প্রথমেই যে বডির মধ্যে একদম প্রথমেই আমরা কিছু টেক্সট লিখে আসি পি ট্যাগের মধ্যে। হ্যাঁ, এই ধরেন কিছু ডামি টেক্সট দিলাম আমরা। ওকে, ফাইন। আমরা কিছু ডামি টেক্সট দিলাম। আচ্ছা, আরেকটা জিনিস একটু বলে দিই, সেটা হচ্ছে একটু দেখেন এই যে এখানে ডামি টেক্সট আমরা কিভাবে আনি। হ্যাঁ, ভালো করে খেয়াল করেন যে এখানে আমরা পি ট্যাগ নিলাম একটা। হ্যাঁ, এখন এই পি ট্যাগের মধ্যে অনেক দামি টেক্সট আমরা নিয়ে আসতে চাই। হ্যাঁ, এই দামি টেক্সটগুলো আমরা কিভাবে আনবো সেটা আমরা একটু দেখি। এখানে আমরা লরেম নিব, LOREM, লরেম। লরেম লিখে আপনি যদি এখানে 25 দেন বা 23 দেন, 22 দেন, আপনি এই যে অ্যামাউন্টটা দিবেন ততগুলো ওয়ার্ড এখানে চলে আসবে। এবার আপনি ট্যাব বাটনে প্রেস করলেই লরেম হচ্ছে লরেম ইপসাম, এটা হচ্ছে একটা ডামি টেক্সট জেনারেটর, একটা ওয়েবসাইট। সেটা এখানে ইন্টিগ্রেট করা আছে এই VS কোডের সাথে। ফলে আপনি লরেম 20, লরেম 10, লরেম 5, লরেম 2 আপনি যা লিখবেন এই লরেমের লেখার পরে সাথে কোনো স্পেস নাই, লরেমের সাথে স্পেস না দিয়ে আপনি যে অ্যামাউন্টটা লিখবেন সেই ততগুলো ওয়ার্ড এখানে চলে আসবে। তো এরকম ডামি টেক্সট আমরা যদি আনতে চাই, কারণ এখানে লিখে লিখে করতে গেলে তো অনেক সমস্যা। আচ্ছা, এখন যেটা আমরা প্র্যাকটিস করব, আচ্ছা এখানে 25টা নিয়েছি, তো আমি আরেকটু বেশি নেই। এখানে ধরেন আমি 50টা ওয়ার্ড নিই। হ্যাঁ, আরেকটু বেশি নিই, 110টা ওয়ার্ড নিলাম। একটু বেশি না নিলে প্যারাগ্রাফের ইগুলো বোঝা যাবে না। এখন একটা জিনিস দেখেন, যে এত ওয়ার্ড নিলাম, ফলে এই যে বাঁ দিকে ট্যাগের ওপেনিং ট্যাগ দেখতে চাইলে এটার ক্লোজিং ট্যাগ আমরা দেখতে পাচ্ছি না, ক্লোজিং ট্যাগ। আবার ক্লোজিং ট্যাগ দেখতে চাইলে ওপেনিং ট্যাগটা আমরা দেখতে পাচ্ছি না, মানে আমাদের হচ্ছে স্ক্রলিং করতে হচ্ছে, ডানে বামে স্ক্রল করতে হচ্ছে। তো এটাতে একটা ঝামেলা, আপনি বারবারই স্ক্রল করবেন, এটা সময় সাপেক্ষ। এটার একটা সহজ পদ্ধতি আছে। আমরা MS এক্সেলে কিন্তু এই কাজটা করি। MS এক্সেলে এটাকে বলে র্যাপ টেক্সট। সো আমরাও এখানেও ওই যে র্যাপ টেক্সট করতে পারি। সো এইখানে উপরে এই যে VS কোডের উপরে ফাইল মেনু, এডিট, সিলেকশন, তারপর ভিউ আছে। এই ভিউতে আমরা ক্লিক করলে একদম নিচের দিকে আমরা দেখব ওয়ার্ড র্যাপ। এটা এই যে দেখেন এখানে কিন্তু আবার এই যে কিবোর্ড কমান্ড দেয়া আছে। আপনি এই ভিউ থেকে ওয়ার্ড র্যাপে ক্লিক করলেও যে ঘটনাটা ঘটবে, আবার কিবোর্ড থেকে Alt+Z প্রেস করলে, Ctrl+Z না কিন্তু Alt+Z প্রেস করলেও এই সেম ঘটনাটাই ঘটবে। দেখলেন যে এই যে দেখেন এখন কিন্তু আপনি এই ট্যাগটা পুরোপুরি দেখতে পাচ্ছেন, মানে একই লাইনে এই টেক্সটটা যতটুকু ধরছে তারপরে গিয়ে লাইনটা ব্রেক হয়ে গেছে। ঠিক আছে, এখন কিন্তু আপনি পুরো প্যারাগ্রাফটাকে আপনি এট এ গ্লান্সে দেখতে পাচ্ছেন। এটার জন্য আপনাকে কোনো মানে এটা দিয়ে লাইন ভাঙতে হচ্ছে না আর কি। সো এটা আমি আবার একটু দেখাই। আপনি যে ভিউ থেকে ওয়ার্ড র্যাপে টিক চিহ্ন দেওয়া আছে, আপনি যদি ক্লিক করেন টিক চিহ্নটা চলে যাবে, এই যে চেক ইন, এটা চলে যাবে। আপনি ক্লিক করলেন, দেখেন চলে গেল, কিন্তু এখন আর ওয়ার্ড র্যাপ হয়নি, ওয়ার্ড র্যাপটা তুলে ফেলা হয়েছে। আবার এখানে ভিউ থেকে ওয়ার্ড র্যাপে ক্লিক করবেন, কিংবা
কন্ট্রোল থেকে অল্টার সরি কিবোর্ড থেকে অল্টার জেড প্রেস করবেন, তাহলে এরকম ওয়ার্ড র্যাপ হবে, আপনি এট এ গ্লান্সে সব দেখতে পাবেন, আপনাকে কোনো স্ক্রল করতে হবে না। ফাইন, এখন আমরা এখানে আউটপুট দেখতে পাবো। এই যে দেখেন অনেক বড় একটা প্যারাগ্রাফ হয়ে গিয়েছে, হ্যাঁ অনেক বড় একটা প্যারাগ্রাফ হচ্ছে। এখন আমরা আজকে যেটা শিখব সেটা হচ্ছে টেক্সট এবং প্যারাগ্রাফ নিয়ে কিছু কাজ। যেমন আমরা যদি এমএস ওয়ার্ডে যাই, আমরা এর কিছু কিছু জিনিস আমরা এই কয়েকদিনে শিখেছি, মানে ভাঙা ভাঙাভাবে সিএসএস দেখাতে গিয়ে, মানে সিএসএসের অন্য কোনো জিনিস দেখাতে গিয়ে এইগুলো লিখেছি আর কি। যেমন আমরা এমএস ওয়ার্ডে গেলে এইখানে দেখেন এই যে ফন্ট গ্রুপের মধ্যে ফন্ট পরিবর্তন, মানে এখানে যদি আমি কিছু একটা লিখি, ধরেন এখানে লিখলাম ওকে, এই যে এখন এইটাকে আমি সিলেক্ট করে এখান থেকে ফন্ট চেঞ্জ করে ফেলতে পারি। হ্যাঁ, ধরেন আমি এখান থেকে টাইমস নিউ রোমান দিতে পারি, অথবা আমি ক্যালিব্রি দিতে পারি, বা অন্য কোনো একটা স্টাইলিশ ফন্ট আমি অ্যাপ্লাই করতে পারি। এই যে ফন্টটা চেঞ্জ হয়ে গেল। আবার আমি এটাকে এই যে ফন্ট সাইজ বাড়িয়ে কমিয়ে এটার ফন্ট সাইজটাকে কমাতে বাড়াতে পারি। আবার এটাকে বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, আন্ডারলাইন করতে পারি। এই যে যেগুলো আমরা দেখছি এগুলো সবই হচ্ছে ফন্ট স্টাইলের মধ্যে পড়ে, বুঝছেন? আবার ডান দিকে আসলে এটাকে আমরা সেন্টার অ্যালাইন করতে পারি, লেফট অ্যালাইন করতে পারি, রাইট অ্যালাইন করতে পারি, হ্যাঁ এই বিষয়গুলো আমরা করতে পারি। আবার এখানে যদি আমি অনেকগুলো লিখি তাহলে এটা আরেকটা জিনিস আমরা দেখতে পাবো। আমি ফন্টটা চেঞ্জ করে দিই। আচ্ছা, এখানে যদি আমি লিখি ইকুয়াল লরেমে, ধরেন হচ্ছে আমি 10টা ওয়ার্ড আমি দিব। আমার এখানে কোনো একটা ঝামেলা হয়েছে, আমি একটু কপি পেস্ট করে নিয়ে আসি। ফাইন, এবার একটু খেয়াল করেন একটা জিনিস, একটু খেয়াল করেন যে এখানে আমরা এই যে এখান থেকে লাইন স্পেস বাড়াতে কমাতে পারছি, দেখছেন? এমএস ওয়ার্ডে এইগুলো আমরা সবাই হয়তো করেছি আর কি, হ্যাঁ যে লাইন স্পেস কমাতে বাড়াতে পারছি, লাইন স্পেস। ওকে, এই বিষয়গুলোই। আবার এটার ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারছি, হ্যাঁ আবার ফন্টের কালারও চেঞ্জ করতে পারছি। ঠিক আছে, এই টোটাল বিষয়টাই আমরা এখানে দেখব। ফাইন, এই বিষয়গুলো হচ্ছে আমরা এখন এই জায়গাটাতে দেখব। ওকে ফাইন, দেখা যাক আমরা এটা কিভাবে করতে পারি। তাহলে এই যে পিটাগে আমি একটা ক্লাস নিয়ে নিই, না হলে আরও পিটাগ আছে সেগুলোকেও সে ধরবে। এই যে আছে পিটাগে, যে পিটাগ আছে, আমরা একটা ক্লাস নিই, ক্লাসটার নাম দেই, যে কোনো একটা নাম দিতে পারি। তো যেহেতু ফন্ট টেক্সট প্যারাগ্রাফ এগুলো নিয়েই কাজ করব, তাই আমি এটার নাম দিলাম হচ্ছে ধরেন টেক্সট স্টাইল বা টেক্সট ইফেক্ট। হ্যাঁ, শুধু টেক্সটই দেই, সমস্যা নেই। ক্লাসটার নাম দিলাম টেক্সট, এটা একটা ক্লাস নিলাম। এবার আমরা আমাদের সিএসএসে যাই। ক্লাসকে এখানে কল করতে হলে ডট দিয়ে লিখতে হয়, এটা আমরা জানি। ডট TEXT টেক্সট লিখে এবার সেকেন্ড ব্র্যাকেট ওপেন করলাম, একটু বড় করি যাতে আপনারা ভালো দেখতে পান। ফাইন, এবার এখানে ইন্টার দিয়ে আমরা এখানে লিখে দিলাম, প্রথমেই আমি লিখে দিলাম হচ্ছে ধরেন কালার, কালারটা চেঞ্জ করছি।
এবার আমরা এখানে যা ইচ্ছা কালার দিতে পারি, আমরা দিলাম হচ্ছে ধরেন গ্রিন। ওকে, এবার দেখবো যে আমাদের টেক্সটগুলো গ্রিন কালার হয়ে যাওয়ার কথা। TEXT বানান ভুল হয়েছে কিনা দেখি তো। হ্যাঁ, বানানটা ভুল ছিল। এই দেখেন এখানে আমাদের গ্রিন কালার হয়ে গেছে, দেখা যাচ্ছে কি? একটু রেসপন্স করেন আমাকে। জি স্যার, দেখা যাচ্ছে। ওকে ফাইন, আমি একটু এটা জুম করে নেই। ফাইন, তাহলে আমরা এটার এই যে কালারটা গ্রিন করে ফেললাম। এবার চাচ্ছি কি এটার ব্যাকগ্রাউন্ড কালার করে ফেলবো আমরা, ধরেন ইয়েলো। তাহলে এখানে আমরা ক্লিক এই নিচে এন্টার দিয়ে আমরা লিখলাম হচ্ছে BSCকে। এই যে আপনি ব্যাকগ্রাউন্ড কালারও লিখতে পারেন অথবা শুধু ব্যাকগ্রাউন্ডও দিতে পারেন। হ্যাঁ, এবার এখানে আমরা কালার দিয়ে দিলাম ধরেন ইয়েলো। ওকে, এবার আপনি এখানে আমরা রিলোড দিলে আমরা দেখতে পাবো যে এটার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গিয়েছে ইয়েলো। এভাবে আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতে পারি। আচ্ছা, এবার আমরা চাচ্ছি যে এটার ফন্ট স্টাইলটা হবে ফন্ট স্টাইল FONT ফন্ট -STYLE। যখন এরকম একাধিক দেখেন, এই যে একদম নিচে ফন্ট এই যে ইয়াতে আছে সিনট্যাক্স কি সিনথেটিস পজিশন, মানে এইখানে দেখেন যখন দুইটা ওয়ার্ডের কোনো CSS প্রপার্টি হচ্ছে তখন মাঝে একটা হাইফেন হচ্ছে, যখন তিনটা ওয়ার্ডের CSS প্রপার্টি হচ্ছে তখন মাঝে দুইটা হাইফেন থাকছে, আবার যখন চারটা প্রসেসিং ওয়ার্ডের CSS প্রপার্টি হচ্ছে তখন দেখেন যে মাঝখানে তিনটা হাইফেন হচ্ছে। মানে যতগুলো ওয়ার্ড হবে শুধু হাইফেন দিয়ে দিয়ে পরবর্তী ওয়ার্ডগুলো করবেন। এটা কিন্তু নিয়ম, আপনি চাইলে এখানে আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন না, ক্যামেল নোটেশন বা সিঙ্গেল এই যে ডাবল নোটেশন স্নেক নোটেশন এখানে ব্যবহার করতে পারবেন না, এই হাইফেনই এখানে দিতে হবে। ঠিক আছে, সো আমরা এখানে দিলাম হচ্ছে ফন্ট স্টাইল। ফন্ট স্টাইল দিয়ে যে অনেকগুলো ফন্ট স্টাইল আছে। হ্যাঁ, সো আমরা সব থেকে বেশি ব্যবহার করি হচ্ছে ইতালিক আর হচ্ছে আপনার কী বলে নর্মাল, এই দুইটাই বেশি ব্যবহার করি। ডিফল্টভাবে নর্মালই থাকে, আমরা ইতালিক দরকার হলে ইতালিকটা দিয়ে দিই। আর একটা আছে বোল্ড ইতালিক, এটাও যদি ব্যবহার করি। আছে ফাইন, আমরা এখান থেকে ইতালিক দিলাম। এবার দেখেন এই সবগুলো ইতালিক হয়ে গেছে। আবার আমরা এখানে টেক্সট ডেকোরেশন TEXT টেক্সট ডেকোরেশন, হ্যাঁ টেক্সট ডেকোরেশন দিয়ে এটাকে আমরা অ্যালাইন করতে পারি হচ্ছে সরি এই যে টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন দিতে পারি আমরা। নর্মালি এখানে আন্ডারলাইন আমরা দিই। ডিফল্টভাবে থাকে হচ্ছে টেক্সট ডেকোরেশন ডিফল্টভাবে যেটা থাকে সেটা হচ্ছে এই যে নান থাকে, নান দেখছেন এইটা ডিফল্টভাবে থাকে, মানে আপনি না দিলেও এখানে এটা থাকে। যেহেতু না দিলেও এটা থাকে আর আমার যখন আন্ডারলাইন দরকার হয় না তখন এই লাইনটা দেয়ারই প্রয়োজন হয় না আর কি। হ্যাঁ, কিন্তু আপনি যদি ইতালিক মানে আন্ডারলাইন করেন তখন হচ্ছে এখানে এটা টেক্সট ডেকোরেশন দিয়ে এখানে দিবেন আন্ডারলাইন আন্ডারলাইন। ওকে, এখন আমরা দেখতে পাবো যে এখানে সবগুলো আন্ডারলাইন হয়ে গেছে। এখন দেখবেন যারা ওই যে অ্যাকাউন্টিং করেছেন, যারা ওই যে জার্নাল লেজার এগুলো যখন নিচে যে টানা হয় অনেকগুলো আইটেমের যোগফল বা একাধিক আইটেমের যোগফল, জার্নাল অ্যাকাউন্টিং নিয়ে যারা পড়ছেন তারা এই বিষয়গুলো জানেন যে সর্বশেষ সেটা প্লাস হোক মাইনাস হোক ভাগ হোক গুণ হোক লাস্টে ইয়ারটাতে গিয়ে একটা ডাবল আন্ডারলাইন দিয়ে ওটাকে ক্লোজ করে দেওয়া হয়। সো এখানেও কিন্তু আমরা ডাবল আন্ডারলাইন দিতে পারি, এরকম অ্যামাউন্ট যদি কখনো প্রয়োজন হয়। আপনি এই জায়গাটাতে দেখেন এই যে আপনার ডাবল আন্ডারলাইন আছে, তারপরে হচ্ছে কি বলে যে ডটেড আন্ডারলাইন আছে, ড্যাশ আন্ডারলাইন আছে, এই যে হচ্ছে ডাবল আন্ডারলাইন। হ্যাঁ, এই ডাবল দিলে হবে এই যে ডাবল আন্ডারলাইন হবে এখানে। এটা কি তাহলে আন্ডারলাইন দিয়ে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে, তারপরে দিতে হবে। আচ্ছা, ধরেন আমরা হচ্ছে ডটেড দিলাম, DOTT ডটেড, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এইগুলো ব্যবহার করি। এখানে কোনো একটা সমস্যা হচ্ছে কিনা এখানে তো দেখা যাচ্ছে। এক মিনিট, টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন আন্ডারলাইন আন্ডারলাইন, ওভারলাইন দিলে উপরে হবে, আন্ডারলাইন দিলে নিচে হবে। আন্ডারলাইনটা কই, এই যে আন্ডারলাইন, ঠিক আছে।
এটা কেটে দিই। আমরা বেসিক্যালি আন্ডারলাইনের জন্য ব্যবহার করি, আর একটা হচ্ছে ওভারলাইন। ওভারলাইনের জন্য আসলে ব্যবহার করি না কিন্তু আমরা, হ্যাঁ, তারপরে যদি এরকম করতে চান ব্যবহার করতে পারেন। বেসিক্যালি আমরা আন্ডারলাইন ব্যবহার করি, আন্ডারলাইন। আর কোনোটাতে যদি ডিফল্টভাবে আন্ডারলাইন থাকে সেটা মুছে ফেলতে হয়, যেমন এ ট্যাগে ডিফল্টভাবে আন্ডারলাইন থাকে। আপনি এ ট্যাগ লিখলে বাই ডিফল্ট আন্ডারলাইনটা চলে আসে। তখন যদি সেখান থেকে আমরা আন্ডারলাইন মুছে ফেলতে চাই তাহলে এনওএনই নান দেই, ঠিক আছে, তখন আন্ডারলাইন থাকলেও চলে যায়। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে আমরা আন্ডারলাইন আর নান এই দুইটাই সব থেকে বেশি ব্যবহার করি। আচ্ছা, ফাইন। এবার আন্ডারলাইন দিয়ে রাখলাম। ওকে, আরেকটা দেবো হচ্ছে ফন্ট সাইজ। ফন্ট সাইজ আমরা দিলাম, ধরেন এখানে দেখেন এই যে ফন্ট সাইজগুলো। এখন আমরা যদি এখানে ফন্ট সাইজ ধরেন 30 px দেই, তাহলে আমাদের এখানে ফন্ট সাইজটা অনেক বেড়ে গেল, দেখেন অনেক বড় বড় হয়ে গেল। আবার যদি কমাতে চাই, ধরেন এখানে ফন্ট সাইজ আমরা দিলাম হচ্ছে মাত্র 10 px, তাহলে আগের থেকেও বেশি ছোট হয়ে গেল। এভাবে আমরা ফন্ট সাইজ দিয়ে এটা কমাতে বাড়াতে পারি। আচ্ছা, আমরা এইগুলোকে একটু ইয়া করে রাখি, যে ফন্ট সাইজ, আন্ডারলাইন, টেক্সট, এগুলো সব একটু আমি কমেন্ট করে রাখছি, মুছে ফেলছি না, যাতে আপনারা আবার এগুলো দেখতে পারেন, দেখে দেখে প্র্যাকটিস করতে পারেন। আচ্ছা, এরপরে দেখেন তাহলে আগের অবস্থায় ফিরে গেলাম আমরা, কোনো ইফেক্ট নাই। এই যে কমেন্ট করে রাখছে সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হবে না আর কি। হ্যাঁ, আচ্ছা, এরপরে আমরা এখানে দিচ্ছি হচ্ছে ফন্ট ওয়েট। ফন্ট ওই যে ওয়েট, WEIGHT, ফন্ট ওয়েট। আমি এটাকে সিঙ্গেল ভাবে আন্ডারলাইন মানে কমেন্ট করি, সিঙ্গেল ভাবে একটা একটা করে। হ্যাঁ, আচ্ছা, এবার দেখেন এখানে ফন্ট ওয়েট, এখানে আমরা বেসিক্যালি হচ্ছে অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে লাইট, আরেকটা হচ্ছে লাইটার, আরেকটা হচ্ছে রেগুলার, আরেকটা হচ্ছে আপনার হলো বোল্ড, হ্যাঁ, আরেকটা হচ্ছে বোল্ডার, আরেকটা হচ্ছে সেমি বোল্ড। সে এইখানে যদি বোল্ড দেন তাহলে দেখেন যে এটা একটু মোটা হয়ে গেল। ডিফল্টভাবে এখানে থাকে হচ্ছে রেগুলার, ডিফল্টভাবে এটাই থাকে, তাই এটা দিলে আপনি কোনো চেঞ্জ এখানে দেখবেন না। হ্যাঁ, আমরা যদি H4 এটা দিতাম তাহলে আবার চেঞ্জ হতো আর কি। হ্যাঁ, তো বোল্ড দিলে বোল্ড হলো, আর বোল্ডার দিলে আরও বেশি বোল্ড হবে, মানে আগের তুলনায় আরও একটু বেশি বোল্ড হবে। হ্যাঁ, দেখেন এই যে বোল্ডার দিলাম, তো এবার দিলাম শুধু বোল্ড। দেখেন দুইটার মধ্যে একটু পার্থক্য আছে, বোল্ডারে একটু বেশি বোল্ড আর বোল্ডে একটু কম বোল্ড। ওকে, বিএড। তাহলে বোল্ড করে আমরা একটা ফন্ট এরকম নর্মাল ফন্টকে আরও বেশি মোটা করে ফেলতে পারি, ঠিক আছে। এইবার আমরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস দেখব, সেটা হচ্ছে ফন্ট ফ্যামিলি, মানে ফন্ট পরিবর্তন করি না আমরা। আমরা ধরেন এইখানে বাই ডিফল্টভাবে এটা আছে টাইমস নিউ রোমান, ডিফল্টভাবে এটা থাকে কম্পিউটার থেকে। সো এখন আপনি যদি চান যে না টাইমস নিউ রোমান না, আমি ক্যালিব্রি ফন্টটা ব্যবহার করতে চাই, তখন আপনি এখানে দিবেন ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি, এই যে দেখছেন ফন্ট ফ্যামিলিটা আপনি এখানে দিলে, এবার এইখানে দেখেন এই কম্পিউটারের যে বিল্ট ইন ফন্টগুলো উইন্ডোজের, সেসবগুলো এখানে অনেকগুলো অপশন এখানে চলে আসছে। এই দেখেন এই যে টাইমস নিউ রোমান, টাইমস সেরিফ। এই যে টাইমস নিউ রোমান লেখার পরে ডান দিকে যে অপশনগুলো আছে কমা দিয়ে দিয়ে, এগুলো হচ্ছে আপনার কি বলে এটাকে গ্রুপ বলতে পারেন আর কি। হ্যাঁ, মানে সিরিজ, মানে এই সিরিজে 5-6টা ফন্ট আছে, টাইমস নিউ রোমানও এই গ্রুপের একটা অংশ। 5টা ফন্ট আছে ধরেন এই সেরিফের, এই 5টার মধ্যে টাইমস নিউ রোমানও একটা আছে। এইগুলো হচ্ছে ওই, এটার সঠিক নামটা ভুলে গিয়েছে আর কি, যাই আমার মনে পড়লে আমি আবার বলবো। তাই ঠিক এইভাবে এটা হলো সানস, কোনোটা আছে সেরিফ, আবার কোনোটা আছে সান সেরিফ, দুইটাই। যেমন এই যে এটাতে দেখেন সান সেরিফ দুইটাই। হ্যাঁ, সান সেরিফের সদস্য কারা কারা, এই যে সেগো, ইউআই, তারপর হচ্ছে তহমা, জেনেভা, হ্যাঁ, ভার্ডানা, এগুলো। স্যার আমরা এই স্ক্রিন দেখতে পাচ্ছি না, আমি এখান থেকে স্ক্রিন দেখতে পাচ্ছি না, শুধু আপনার লেকচার শুনতে পাচ্ছি। ধরেন
গ্রুপের নাম দিলে সুবিধাটা কি? এই আপনি এইখানে দিয়েছেন, ধরেন সান সেরিফের ফন্ট আপনি ব্যবহার করছেন, আপনি জেনেভা ব্যবহার করছেন, কিন্তু কোনো কারণে ওই জেনেভা পায় নেই, না পেলে তখন এই যে বাকি যেগুলো আছে, এই সেগোয়া, তারপর হচ্ছে ইউআই, তারপর আছে তহমা, তারপর হচ্ছে ভার্ডানা, এর যে কোনো একটা পাবে, মানে ওই সানসেরিফ গ্রুপের বাকি যে ইয়াগুলো আছে, ফন্টগুলো আছে, সেগুলোর যে কোনো একটা পেয়ে যাবে। এখন আপনি বলতে পারেন স্যার আমি যেটা দিলাম সেটাই যদি না পায় তাহলে বাকি পেয়ে লাভ কী? এইখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলে রাখি, আপনি প্রতিটা গ্রুপের মধ্যে, মানে সিরিজের মধ্যে, যেমন সানসেরিফ এর মধ্যে যেই ফন্টগুলো আছে সবগুলো দেখতে প্রায় একই রকম, প্রায় 99% একই রকম। আপনি যদি তাহলে জেনেভা না পেয়ে যদি ভার্ডানা পায় তাহলে কোনো সমস্যা নেই, দেখবেন খুব পরিবর্তন হবে না, মানে 1-2% চেঞ্জ হবে, বাকি সব একই। কখনো ভার্ডানা জেনেভা না পেলে কখনো টাইমস নিউ রোমান হয়ে যাবে না। আমি কি বুঝাতে পারলাম? ওই সানসেরিফ গ্রুপের মধ্যে অন্য কোনো একটা সে পাবে, এটাই আর কি। আচ্ছা, এখন আমি ধরেন এখানে দিলাম হচ্ছে এরিয়াল, এরিয়াল দিলাম। এরিয়াল দেওয়ার পরে দেখেন এই যে টাইমস নিউ রোমানের ফন্ট, আমি একটু ভালো করে খেয়াল করবেন, আমি এটাকে কমেন্ট করে রাখলাম। এখন দেখেন এই যে এলটা কেমন, এলের মাথাটা একটু টি এর মতো ওই যে করা আছে, তাই না? ফন্টটা আছে। তারপরে এই যে পি এর এই যে নিচের মাথাটা দেখেন, এই যে সামান্য এই নিচের দিকে একটু দাগ দেওয়া আছে, একটু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করে দেখেন এই যে ফন্টের সিস্টেমটা, স্টাইলটা কেমন। যখনই আমি এখানে এরিয়াল ফন্ট ফ্যামিলি এরিয়াল করে দিলাম তখন দেখেন চেঞ্জ হয়ে গেল কিনা, চেঞ্জ হয়ে গেল। ঠিক এইভাবে এরিয়াল আপনি এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা, ধরেন আপনি কমা দিয়ে, এখানে কমা দিয়ে যদি সানসেরিফ দিয়ে দেন, সানসেরিফ দিয়ে দেন, তাহলে কি হবে? এই এরিয়াল এই সানসেরিফ গ্রুপের একজন সদস্য কোনোভাবে যদি এরিয়ালটা না পায় তাহলে এই সানসেরিফ গ্রুপের বাকি যে সদস্য আছে তাদের কোনো একটা ফন্ট সে একটা না একটা সে লোড করবেই। তখন হবে কি যে ওই ফন্টগুলো সবই এরকম ক্যাটাগরির আর কি, হ্যাঁ, সবই হচ্ছে দেখতে প্রায় এরকম 95% থেকে 99% পর্যন্ত হুবহু আর কি। সেক্ষেত্রে চেঞ্জ হলে বোঝাই যাবে না যে আসলে অন্য একটা ফন্ট আসছে। এখানে আমাদের সবসময় ফন্টের নাম দিলে সেই ফন্টের যে সিরিজের নাম কমা দিয়ে সেই নামটা দিয়ে দেওয়া উচিত, এটা গুড প্র্যাকটিস। এই জন্য এরিয়াল দিলে আমরা কমা দিয়ে সানসেরিফটা দিয়ে দেবো, হ্যাঁ, মানে যার যে গ্রুপ সেই গ্রুপের ইয়াটা আমরা দিয়ে দেবো। এবং এখন এটা কি করে বুঝবো যে এটা কোন গ্রুপের? দেখেন আপনি যখন ARIAL এরিয়াল লিখলেন তখন এই দেখেন এরিয়ালের হচ্ছে সানসেরিফের আপনি এখানে ক্লিক করলেই সব চলে আসবে। এটা না পাইলে এটা পাবে, এটা না পাইলে এই সানসেরিফ গ্রুপের আরও কিছুই আছে সেটা পাবে, হ্যাঁ। যেমন আমি যদি এখানে ভার্ডানা দিই, এই যে ভার্ডানা দিলে এটাও কিন্তু সানসেরিফের গ্রুপের, দেখেন সানসেরিফ, এই যে এখানে ভার্ডানা আছে, জেনেভা আছে, তহমা আছে, এর যে কোনো একটা না একটা সে পাবেই। ওকে, ফাইন। তাহলে আমরা দেখলাম কিভাবে ফন্ট ফ্যামিলি চেঞ্জ করতে হয়। ওকে, ফাইন। এবার এটাকেও আমরা করে রাখি। এবার আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে লাইন হাইট। লাইন হাইট, লাইন হাইট যেটাকে আমরা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে আমরা এই যে দেখেন এখানে এটা হচ্ছে লাইন স্পেসিং। মাইক্রোসফট ওয়ার্ডে এটার নাম লাইন স্পেসিং, আর আপনার সিএসএস এটাকে বলছে লাইন হাইট। আমেরিকানরা বলে বাবা, আমরা আমেরিকানরা বলে ফাদার, আমরা বলি বাবা। একই ব্যক্তি কিন্তু দুই দেশের মানুষ তাকে ভিন্ন ভিন্ন নামে ডাকে, এটাই আর কি, আর কিছু না। সো এখানে আমরা দিয়ে দিলাম লাইন হাইট, ধরেন আমরা লাইন হাইট হচ্ছে 20 px আমরা দিলাম, হ্যাঁ। তাহলে একটু খেয়াল করেন এইখানে, সরি এটা না, লাইন হাইটের মধ্যে তার একটু পার্থক্য হয়েছে, হ্যাঁ। তো আমরা আরেকটু দিই তাহলে আরেকটু ভালো বুঝবো। আমরা এখানে 30 দিলাম, দেখেন এই যে লাইন বেড়ে গেল না, লাইন হাইট বেড়ে গেছে। যদি কখনো এরকম লাইনের হাইট বাড়াতে হয় তাহলে আমরা এখানে লাইন হাইট ব্যবহার করতে পারি। নর্মালি সাধারণত ওই যে 18, 16 থেকে 20 এর মধ্যে ব্যবহার করা হয়। ধরেন আমি এখানে 18 px দিলাম। এটা আপনাকে বায়ার বলে দিবে যে লাইন হাইট কত ব্যবহার করতে হবে। যদি না বলে দেয় তাহলে আপনি এটা দিবেন না, নর্মাল যেটা আছে সেটাই থাকবে। ওকে, ফাইন। আমরা তাহলে দেখলাম কালার, এটা হলো ফন্টের কালার।
কিন্তু ফন্ট কালার লিখতে হয় না, শুধু কালার লিখলেই হবে। ব্যাকগ্রাউন্ড অথবা ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট স্টাইল ইতালিক অথবা ফন্ট স্টাইল নর্মাল। ইতালিককে নর্মাল করতে গেলে আপনি নর্মাল লিখবেন, নর্মালকে ইতালিক করতে গেলে ইতালিক লিখবেন। টেক্সট ডেকোরেশন হচ্ছে আন্ডারলাইন, আর কোনো আন্ডারলাইনকে যদি আপনি টেক্সট ডেকোরেশন নান করেন তাহলে আন্ডারলাইনটা উঠে যাবে। ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, বোল্ড, বোল্ডার, রেগুলার, ডিফল্টভাবে রেগুলার থাকে। ফন্ট ফ্যামিলি, আমরা সবসময় ফন্ট ফ্যামিলিতে দুইটা কমা দিয়ে দুইটা জিনিস লিখব। প্রথমটা হলো ওই ফন্টের নাম লিখব, তারপর কমা দিয়ে ওই ফন্টের যে গ্রুপের নাম বা সিরিজের নাম ওইটা আমরা লিখে দিব। ওকে ফাইন। তারপর হচ্ছে আমরা দিলাম হচ্ছে লাইন হাইট। আমরা দেখলাম যে লাইনের হাইটটা এটা থেকে কিভাবে বাড়ানো কমানো যায়। আচ্ছা, এবার আসি আমরা প্যারাগ্রাফ নিয়ে আলোচনা করবো আর কি। হ্যাঁ, প্যারাগ্রাফের মধ্যে আমরা কি শিখেছি? লেফট, রাইট, সেন্টার, অ্যালাইনমেন্ট আর কি। হ্যাঁ, আমাদের এটা ডিফল্টভাবে লেফট অ্যালাইনে থাকে। একটু খেয়াল করেন, আমরা যদি এখানে বলি যে টেক্সট অ্যালাইন, এই যে টেক্সট অ্যালাইন আমরা দিলাম লেফট। ওকে, লেফট টেক্সট অ্যালাইন যদি আমরা লেফট দেই, ডিফল্টভাবে এখানে লেফট থাকে, তাই আমরা কোনো পরিবর্তন দেখতে পাচ্ছি না। লেফটের পরিবর্তে আমরা লিখতে পারবো স্টার্ট, এটাও লিখতে পারবো। লেফট লিখলেও যা হবে, স্টার্ট লিখলেও সেম ঘটনাই ঘটবে। আচ্ছা, তা আমরা এখানে এটা তো ডিফল্টভাবে স্টার্টই আছে, আবার ডিফল্টভাবে লেফট আছে, সো এটা আমরা কিন্তু পরিবর্তনটা বুঝতে পারবো না। এটাকে আমি কমেন্ট করে যদি এখানে আমি দেই হচ্ছে টেক্সট অ্যালাইন হচ্ছে আমি সেন্টার দেই, তাহলে দেখেন এইখানে আমাদের টেক্সট অ্যালাইন সেন্টার হয়ে গেছে। দেখেন প্রতিটা লাইন দেখেন মাঝখানে হচ্ছে, মানে সেন্টারাইজ হয়েছে আর কি। হ্যাঁ, আচ্ছা, আমি এটাকেও কমেন্ট করে ফেললাম। এবার আমরা বললাম টেক্সট অ্যালাইন রাইট, তাহলে এটা হয়ে গেল রাইট অ্যালাইন হয়ে গেল। দেখেন, দেখতে পাচ্ছি না আমরা রাইট অ্যালাইন। আচ্ছা, এটাকেও কমেন্ট করি। আমরা আবার নিচে আসি, এইখানে আমরা বলছি টেক্সট অ্যালাইন হচ্ছে এন্ড, ইএনডি এন্ড। স্টার্ট মানে লেফট আর এন্ড মানে হচ্ছে রাইট। দেখেন আমরা যখন এন্ড ব্যবহার করলাম তখনও কিন্তু এটা রাইট অ্যালাইনেই রইল। স্টার্ট ব্যবহার করতে পারেন অথবা লেফট ব্যবহার করতে পারেন লেফট অ্যালাইনের জন্য, স্টার্ট আর লেফট। আর রাইটের জন্য রাইট অথবা এন্ড। এখন লেটেস্ট সিএসএস হচ্ছে এন্ড ব্যবহার করে, ইএনডি এন্ড। ওই সিএসএস 3 বলি না, লেটেস্ট ভার্সন সিএসএস 3 হচ্ছে সিএসএস প্রপার্টি। টেক্সট অ্যালাইনের ভ্যালু হচ্ছে এন্ড স্টার্ট, ঠিক আছে? আগে লেফট রাইট ছিল, এখন এন্ড স্টার্টে স্টার্ট করে দিয়েছে, নতুন ভার্সনে এটা অ্যাড করেছে। আচ্ছা, আর একটা জিনিস আছে, আমরা এটাকেও ক্লোন করে ফেলি, কমেন্ট করে ফেলি, সরি। আরেকটা জিনিস হচ্ছে টেক্সট, আবার দেই টেক্সট অ্যালাইন, এটা হচ্ছে জাস্টিফাই। জাস্টিফাই আমরা কিন্তু এমএস ওয়ার্ডে এটা ব্যবহার করি। জাস্টিফাই মানে উভয় পাশে সমান, দেখেন লেফটেও সমান রাইটেও সমান। এবং বইতে এই জাস্টিফাই বেশি ব্যবহার করে অ্যালাইনমেন্টের ক্ষেত্রে। হ্যাঁ, বইয়ের ভিতরে দেখবেন যে এটা লেফট রাইটও সমান, ডান দিকে লেফট রাইট দুই পাশেই সমান থাকে, এটা হচ্ছে জাস্টিফাই অ্যালাইনমেন্ট, ঠিক আছে? তো আমরা দেখলাম অ্যালাইনমেন্টও আমরা শিখে ফেললাম। আচ্ছা, তাহলে আমরা একটু রিভিউ করি কি কি আজকে শিখলাম। কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ফন্ট স্টাইল, টেক্সট ডেকোরেশন, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, লাইন হাইট, টেক্সট অ্যালাইন। এবং টেক্সট অ্যালাইনের এই এতগুলো প্রপার্টি আমরা দেখলাম। ওকে, আজকে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে লিস্ট। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন লিস্ট আমরা তৈরি করি, যেমন কখনো কখনো আমরা নাম্বার দিয়ে এভাবে তৈরি করি। এটা হচ্ছে
কোনো একটা জিনিস লিখলাম, আবার এখানে পরেরটা 2 দিয়ে আবার আরেকটা জিনিস লিখলাম, আবার 3 দিয়ে আবার আরেকটা জিনিস লিখলাম। কখনো কখনো আমরা এভাবে নাম্বারিং করে তালিকা তৈরি করি, লিস্ট তৈরি করি। বাজারের লিস্ট হতে পারে, যে কোনো লিস্ট হতে পারে। আবার কখনো কখনো এখানে এইটা না দিয়ে বিভিন্ন রকমের সিম্বল দিই। হ্যাঁ, ধরেন এটা একটা সিম্বল, আর একটা সিম্বল, বিভিন্ন সিম্বল, স্টার চিহ্ন দেই, টিক চিহ্ন দেই, নানান রকম হ্যাশ সাইন দেই, নানান রকম সিম্বল দিয়ে দিয়ে আমরা এরকম লিস্টও আমরা তৈরি করি। আচ্ছা, এই লিস্টটাকে মাইক্রোসফট ওয়ার্ডে বলে হচ্ছে আপনার বুলেট লিস্ট, আর নাম্বার দিয়ে করলে এটাকে বলে নাম্বার লিস্ট। আমরা যেটাকে এমএস ওয়ার্ড নাম্বার লিস্ট বলছে সেটা এই সিএসএসে বা এইচটিএমএলে বলছে সেটাকে অর্ডার লিস্ট, আর যেটাকে বুলেট লিস্ট বলে মাইক্রোসফটে সেটাকে সিএসএসে বলে আনঅর্ডার লিস্ট। আচ্ছা, আমরা একটু দেখে আসি। একদম প্রথমে যাই, এখানে আমরা ইউএল মানে আনঅর্ডার লিস্ট, ইউ মানে আনঅর্ডার আর এল মানে লিস্ট। ইউএল নামে একটা ট্যাগ আছে, আনঅর্ডার লিস্ট। আচ্ছা, এই ইউএল এর ভিতরে কি থাকে একটু ভালো করে খেয়াল করেন। আপনারা যখন একটা রেস্টুরেন্টে খেতে যান, তো খেতে গেলে আপনারা স্বাভাবিকভাবে আমরা কি করি, জিজ্ঞেস করি যে ভাই আপনাদের খাবারের মেনুটা দেন, দেখি খাবারের মেনুতে কি কি আইটেম আছে। তাহলে খাবারের মেনু যখন সে দেয়, মেনুর ভিতরে আপনি কি খুঁজেন, মেনু আইটেম খুঁজেন না, দেখি আপনাদের কি কি আইটেম আছে মেনুতে। মেনুটা নিয়ে আমরা মেনুর ভিতরে মেনু আইটেম খুঁজতে থাকি। আর লিস্ট নিয়ে লিস্টের ভিতরে কি থাকে, লিস্ট আইটেম থাকে। ঠিক আছে, ঠিক একইভাবে এই যে ইউএল লিস্ট আমরা বানালাম, এখন এই ইউএল লিস্টের ভিতরে যে এখানে ইন্টার দিয়ে এটার ভিতরে ঢুকে এখানে লিস্ট তৈরি করব। এলআই মানে লিস্ট আইটেম, এলআই মানে লিস্ট আইটেম। আমরা এলআই দিলাম, এইখানে ধরেন আমরা একটা দিলাম যেমন টেনসি টেন্স, সরি আমরা দিলাম ধরেন পাস্ট টেন্স, পাস্ট টেন্স। আবার এটা নিচে গিয়ে আবার একটা এলআই দিলাম, আর নতুন আরেকটা লিস্ট আইটেম এখানে দিলাম ধরেন প্রেজেন্ট টেনসি টেন্স। হ্যাঁ, আবার এখানে নিচে এসে এখানে আবার দিলাম এলআই লিখে, সেটার ভিতরে লিখলাম হচ্ছে ফিউচার টেন্স। এই যে আমরা ইউএল লিস্ট, ইউএল আনঅর্ডার লিস্ট, এটার ভিতরে যে আমরা যতগুলো এইভাবে লিস্ট এলআই বানাতে থাকবো ততগুলো লিস্ট আইটেম হতেই থাকবে। এবং আমরা এখানে এবার যদি আমাদের ব্রাউজারে আমরা যাই, আমরা এই যে দেখব যে আমাদের লিস্ট আইটেম আনঅর্ডার লিস্ট মানে যে বুলেট লিস্ট, যে অটোমেটিক্যালি বুলেট চলে আসছে এবং এখানে আমাদের 3টা লিস্ট আইটেম চলে আসছে। এখানে যদি আমরা আবার আরেকটা দিই, এই দিলাম, এটা এলোমেলো কিছু টেক্সট লিখলাম, দেখেন এটা আবার হয়ে গেছে। আপনি যত ইচ্ছা তত এরকম লিস্ট আইটেম বাড়াতেই পারবেন যত ইচ্ছা। ওকে, আচ্ছা, এবার আমরা একটু দেখছি এই যে লিস্টের যে বুলেট, ডিফল্টভাবে এইটা হচ্ছে 3 রকমের করা যায় আর কি। হ্যাঁ, এখন যেটা আছে ডিফল্ট, এটাকে বলে ডিস্ক, ডিআইএসকে, ডিস্ক। ডিফল্টভাবে এই ডিস্কটা থাকে। তো এই জায়গাটাতে যে ইউএল ট্যাগে, এই ট্যাগের নামের পরে স্পেস দিয়ে আমরা লিখব টাইপ অ্যাট্রিবিউট। অ্যাট্রিবিউটটার নাম হচ্ছে টিওয়াইপিই, অ্যাট্রিবিউটের নাম হচ্ছে কি টাইপ। এই টাইপের ভিতরে ডিফল্টভাবে ডিআইএসকে থাকে, সুতরাং আপনি না লিখলেও এটাই ডিফল্টভাবে থাকে। হ্যাঁ, কিন্তু আপনি যদি এখানে দেন সার্কেল, তখন দেখবেন যে এখানে সার্কেল চলে আসছে। ঠিক আছে, আবার যদি দেন স্কোয়ার, তখন দেখেন এখানে স্কোয়ার চলে আসছে। কিন্তু ডিফল্টভাবে এখানে থাকে হচ্ছে ডিস্ক, এই ডিস্ক ডিআইএসসি। এইখানে এটা আপনি না দিলেও এটাই থাকবে ডিফল্টভাবে। যেহেতু এটা ডিফল্টভাবেই থাকে তাই আমরা কখনো এটা লিখি না। হ্যাঁ, আমাদের যদি স্কোয়ার দরকার হয় স্কোয়ার লিখি, তাহলে এখানে স্কোয়ার লিখে স্কোয়ার চলে আসে, অথবা যদি সার্কেল দরকার হয় তাহলে আমরা এখানে সার্কেল চলে আসি। ওকে, ফাইন। এবার আমরা একটু, এটা তো আনঅর্ডার লিস্ট দেখলাম, এবার আমরা একটু অর্ডার লিস্ট দেখে আসি। হ্যাঁ, অর্ডার লিস্ট মানে ওএল, অর্ডার লিস্ট মানে কি ওএল। আবার 0L দিয়েন না, খবরদার, এটাকে আবার 01 মনে করেন না, এটা হচ্ছে ওএল।
আমি আবার দেখাই, 0 আর ও এর মধ্যে পার্থক্যটা একটু বলি, তাহলে আপনি বুঝে ফেলবেন। এইটা হচ্ছে 0 আর এটা হচ্ছে, দুইটা পার্থক্য বুঝছেন? এরপরে আপনার আর এই ভুলটা হবে না এখন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা লিখলাম ও এল লিখে ইন্টার দিলাম বা ট্যাব দিলাম, আমাদের পুরো ওপেনিং ক্লোজিং চলে আসলো। এটার ভিতরে ঢুকে ওই আগের মতো আমরা লিস্টের স্টাইল বানাবো। আমরা চাইলে যে এইগুলোকে কপি করেও এইখানে নিয়ে আসতে পারি। মানে মূলত আমরা এই দেখেন, এই ভিতরের জিনিসগুলো কিন্তু একই, শুধু এখানে ওয়েল হবে না ইউএল হবে, এইটার জন্য হবে এখানে নাম্বার হবে নাকি এরকম বুলেট হবে। দেখেন নিচেরটা নাম্বার হয়েছে, বাকি সবই কিন্তু এক, এগুলো সবই এক, শুধু এই যে লিস্টের যে স্টাইলটা, এটা ইউএল দেওয়ার কারণে এইগুলো হয়ে গেছে বুলেট, এই যে, ঠিক আছে? আর এটা ওয়েল দেওয়ার কারণে এখানে হয়ে গেছে নাম্বার। ওকে ফাইন, এটা ওয়েল এর কারণে অর্ডার লিস্ট। তাই এখন এই ইউএল এর যেরকম টাইপ আছে, ইউএল এর যেরকম এই যে টাইপ রয়েছে, ঠিক ওয়েল এরও কিন্তু টাইপ আছে। ওয়েল এর টাইপ হচ্ছে 1, ডিফল্টভাবে থাকে 1 ডিফল্টভাবে। এটা দিলেও দেখবেন যে এখানে এটাই দেখাবে, কিন্তু আপনি যদি এখানে দেন হচ্ছে ক্যাপিটাল এ, তাহলে এখানে দেখেন ক্যাপিটাল ABC চলে আসছে। আবার এখানে যদি আপনি টাইপ দেন হচ্ছে স্মল এ, তাহলে এখানে দেখেন স্মল ABC চলে আসছে। আবার এখানে যদি আপনি দেন আপনার ক্যাপিটাল আই, তাহলে রোমান সংখ্যা, ক্যাপিটাল রোমান সংখ্যা চলে আসছে। আবার যদি দেন স্মল আই, তাহলে এখানে স্মল রোমান সংখ্যা চলে আসছে। সো এটার এই টাইপ হচ্ছে এরকম, আই 2টা আর হচ্ছে লেটার 2টা, 4টা, আর ডিফল্টভাবে থাকে 1। এই 5টা স্টাইল আছে আর কি। হ্যাঁ, মানে ক্যাপিটাল এ, স্মল এ, ক্যাপিটাল আই, স্মল আই, আর হচ্ছে আপনার 1, এই 5টা এই টাইপ আছে। এটার ডিফল্টভাবে এখানে 1 থাকে, আর এই ইউএল এ ডিফল্টভাবে ডিস্ক থাকে, ঠিক আছে? এই হচ্ছে মূলত নাম্বারে ব্যবধান, আর কিছু না, ঠিক আছে? ওকে ফাইন, তাহলে আমরা শিখলাম ইউএল লিস্ট মানে আনঅর্ডার লিস্ট, এবং অর্ডার লিস্ট এবং তার টাইপগুলো আমরা শিখে নিলাম। এখন আপনি যদি বলেন যে স্যার এর বাইরে যদি অন্য কোনো স্টাইলিশ আমরা করতে চাই, অন্য কোনো এই যে বুলেট আইটেম, অন্য কোনো বুলেট আইটেম যেমন হাতের চিহ্ন অথবা অন্য নানান রকম বুলেট চিহ্ন আছে, সেগুলো যদি দিতে চাই, তাহলে সেগুলো হচ্ছে আমরা বিভিন্ন আইকন ব্যবহার করে দেই। আমরা সামনে এটা শিখব, বিভিন্ন রকমের আইকন আছে, বুটস্ট্র্যাপের আইকন আছে, ফন্ট অসামের আইকন আছে, আরও নানান রকম আইকন আছে। আইকন ব্যবহার করে আমরা নানান রকম এরকম বুলেট আমরা ব্যবহার করতে পারবো আর কি। হ্যাঁ, আচ্ছা, ওকে। এবার আমরা কিছু জিনিস দেখব যে একটা ওয়েবসাইটকে সিএসএস এর মাধ্যমে কিভাবে রেসপন্সিভ তৈরি করতে হয়, ঠিক আছে? ফাইন, আমরা একটা ওয়েবসাইট যদি আপনি শুধু HTML CSS দিয়ে করেন, তাহলে একটা ওয়েব পেজ তৈরি করতে যদি আপনার ধরেন 5 ঘন্টা লাগে, HTML CSS দিয়ে তৈরি করলে যে ওয়েব পেজটা তৈরি করতে আপনার 5 ঘন্টা লাগবে, সেটা যদি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করেন আপনার খুব বেশি হলে ধরেন 30 মিনিট লাগবে। আমি আবার বলছি, আপনার HTML CSS দিয়ে যদি আপনি একটা পেজ তৈরি করতে আপনার 5 ঘন্টা লাগে, ওই পেজটাই আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করেন, মানে HTML CSS থাকবে, মানে CSSটা আপনি কম ব্যবহার করবেন, CSS এর পরিবর্তে বুটস্ট্র্যাপ ব্যবহার করবেন, তাহলে আপনার ওই 5 ঘন্টার কাজটা প্রায় 30 মিনিটের কাছাকাছি, কম বেশি 30 মিনিট সময়ের মধ্যে হয়ে যাবে। এখন যেহেতু বুটস্ট্র্যাপ শব্দটা আমি বললাম, তাহলে আমাদের একটু কৌতূহল থাকতে পারে যে হোয়াট ইজ বুটস্ট্র্যাপ। বুটস্ট্র্যাপটা হচ্ছে এই যে সিএসএস এর একটা লাইব্রেরি ফাংশন, বুঝছেন? সিএসএস এবং জাভাস্ক্রিপ্টের লাইব্রেরি ফাংশন হচ্ছে বুটস্ট্র্যাপ, বুঝতে পারছেন? ওকে ফাইন, এবার আমি একটু করি দেখাই, জাস্ট একটু একটা জিনিস একটু খেয়াল করেন আপনারা। আমি এখানে একটা বক্স তৈরি করব আর কি। হ্যাঁ, একটা ডিভ নিলাম আমি, ডিভ কিন্তু একটা ট্যাগ, এই ডিভ ট্যাগটা কিন্তু এর আগেও আমরা ব্যবহার করেছি আর কি। হ্যাঁ, ওকে ফাইন।
আজকে সুন্দর একটা জিনিস আমরা প্রথমে তৈরি করছি। সিএসএস এইচটিএমএল যেহেতু শিখলাম, এই এইচটিএমএল সিএসএস দিয়ে আমরা একটা সুন্দর একটা ছোট্ট একটা প্রজেক্ট তৈরি করি আর কি। হ্যাঁ, আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ আমরা তৈরি করব এইচটিএমএল সিএসএস এর মাধ্যমে। তা প্রথমে আমি একটা ডিভ নিলাম এবং এটার ভিতরে আমি আর একটা ডিভ নিলাম। দেখেন, প্রথমে একটা ডিভ নিলাম, তার ভিতরে আর একটা ডিভ নিলাম। আমি প্রথম ডিভের নাম দিলাম প্যারেন্ট। প্যারেন্ট নামে অন্য কোনো ক্লাস হয়তো নিয়েছি আমি এর আগে, না? আচ্ছা, তাহলে অন্য কিছু নেই। আমরা এটার নাম দেই হচ্ছে আউটার বক্স ক্লাস, CLASS ক্লাস দিয়ে দিই আউটার বক্স, OUTERBOX। ওকে, আর নিচেরটার ভিতরেরটার ক্লাস দেই ক্লাস INNER, ইনার বক্স। একটু খেয়াল করেন, এই যে উপরের যে প্যারেন্ট যে ডিপটা তার একটা ক্লাস দিলাম আউটার বক্স, আর ইনার যে ডিপ মানে প্যারেন্ট ডিপের ভেতরে কোলের মধ্যে যে ডিপটা আছে, উপরেরটা যদি মা হয় আর মায়ের কোলের মধ্যে যে শিশুটি আছে চাইল্ড ডিপ, সেটার ক্লাসটা দিলাম হচ্ছে ইনার বক্স, আউটার বক্স, ইনার বক্স। এবার প্রথমে আমরা আউটার বক্সকে নিয়ে আমরা কাজ করি। আমরা কিন্তু এখানে কোনো পার্থক্য দেখব না, দেখেন কোনো পার্থক্য নেই। এই যে আমরা যে দুইটা ডিপ নিলাম, একটা আউটার বক্স একটা ইনার বক্স, এর ভিতরে কিন্তু কিছু নেই, আমরা তো কিছু লিখিনি এর মধ্যে। যেমন ধরেন আমি যদি ইনার বক্সে কিছু লিখি, তখন এই যে আমরা এখানে ইনার বক্সের এখানে এটাকে আমরা যে দেখতে পাবো। ধরেন আমি এটার নাম লিখে দিচ্ছি ইনার বক্স, তাহলে আমরা এখানে যে দেখতে পাচ্ছি ইনার বক্স। আচ্ছা, ডিবে সিএসএস করা আছে, আমি সেটা একটু মুছে আসি। হ্যাঁ, ডিবের ভিতরে সিএসএস এর ভিতরে ডিপ নিয়ে মানে ডিপকে ধরে কোনো সিএসএস করা আছে মেবি। ডিপ খুঁজি আমরা, ডিপ ও এখানে না, তাহলে ডিপকে করা আছে এই যে এখানে, এই জায়গাটাতে, বুঝছেন? এইখানে এটা করা আছে, ফলে এই ঘটনাটা ঘটছে। আমি এটাকে আপাতত মুছে দিই। আপনারা তো এই বিষয়গুলো জানেন, এর আগেও একটা ফাইল দিয়েছি, সেই ফাইলেও এটা আছে। সো মুছে দিলে এখন দেখবেন যে এই ডিপ এইটা কিন্তু আর সেন্টারে নাই, এই যে মাঝখানে চলে আসছে। তা আমরা এইখানে যে ডিপের ভিতরে আমরা ইনার বক্সটা লিখবো না আর কি। হ্যাঁ, এই জায়গাটাতে আমরা ইনার বক্স লিখবো না, এটা এরকম খালি থাকবে। ফাইন। এবার এটা ইয়ার জন্য আর একটা জিনিস শিখবো আমরা, সেটার জন্যই মূলত এটাকে আমরা শিখছি। ওকে, আমরা আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ তৈরি করব। এবার আমরা এই আউটার বক্সটাকে সিলেক্ট করে কপি করে নিয়ে সিএসএস এর মধ্যে গিয়ে আমরা এই যে নিচে গিয়ে আমরা আউটার বক্সকে সিলেক্ট করি। হ্যাঁ, এখানে আমরা ডট আউটার বক্স লিখে দিলাম, কারণ যেহেতু এটা একটা ক্লাস তাহলে আমাদের ডট দিতে হবে। দিয়ে এবার আমরা এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে ভিতরে আমি প্রথম বলে দিলাম যে এটার ব্যাকগ্রাউন্ড হবে, ব্যাকগ্রাউন্ড কালার হবে হচ্ছে গ্রিন। আমরা কিন্তু এখানে কোনো আউটপুট দেখতে পাবো না, দেখেন। কারণ কি, কোনো একটা ডিভে এটার যদি হাইট উইড না দিই তাহলে সেটা হচ্ছে একদম চুপসে থাকে, মানে একজনের সাথে মানে টপের সাথে বটম মিলে থাকে, বটম রাইটের সাথে লেফট মিলে থাকে, মানে এমনভাবে মিলে থাকে যেটা অদৃশ্য থাকে, দেখা যায় না আর কি। হ্যাঁ, সো যখনই আমি এটার হাইট এবং উইথ দিয়ে দিব, ধরেন আমি হাইট এবং হাইট আগে উইথ পরে, উইথ আগে হাইট পরে, যে কোনোটা আপনি দিতে পারেন। তা হাইট দিলাম, ধরেন আপনি এখানে আমি হলো দিলাম 400 px। ওকে, আচ্ছা 400 px, একটু বেশি বড় হয়ে যাবে মনে হয়, আমি এখানে 300 px দিই, ঠিক আছে, 300 px। আচ্ছা, এবার এটার উইথ দিচ্ছি আমি উইথ দিলাম হচ্ছে 300, এখানে দিয়ে হচ্ছে 500 px বা 400 px, 450 px। ওকে, ফাইন, px। ওকে, এই দেখেন আমরা এরকম একটা জিনিস পেলাম। 500 px দিয়ে দিই। ওকে, ফাইন। তাহলে এইরকম একটা জিনিস আমরা পেলাম, দেখেন এই যে। হ্যাঁ, এবার আমরা এটা পেলাম। এখন হচ্ছে আমরা আবার আউটার বক্স ইনার বক্সকে নিয়ে যাই, কপি করে নিলাম। ঠিক, এটা নিচে এসে আমি এখানে ডট দিয়ে ইনার বক্স দিলাম, ডট দিয়ে ইনার বক্স দিলাম, এবং এই জায়গাতে আমি সিএসএস করছি। প্রথমে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিলাম আমি রেড,
ওকে, তারপরে হচ্ছে আমি হাইট দিলাম, আগেরটা 300 ছিল তো এটাতে আমরা 50% দিই, ধরেন 150 দিই আর কি, হ্যাঁ, অথবা 100 দিই, লাগলে পরে বাড়িয়ে দিব। ওই দেখেন 100 এটা হাইট হয়ে গেছে। এবার উইথটা আমরা দিয়ে দিই 100, এটা সমান সমান দিব আর কি, হ্যাঁ, যাতে স্কোয়ার হয়। ওকে, দেখেন এই যে এটা বোধহয় আর একটু বেশি দিলে ভালো হয়, 150 যদি দেই, 150 তাহলে কেমন হয়? ওকে ফাইন, 150 ঠিক আছে। ওকে ফাইন, এবার একটু খেয়াল করেন, এটাকে আমি বর্ডার রেডিয়াস দিব, বর্ডার রেডিয়াস, বর্ডার হাইফেন রেডিয়াস 100%, ঠিক আছে। দেখেন এটা কিন্তু পুরোপুরি গোল হয়ে গেল, কিন্তু এখনও ন্যাশনাল ফ্ল্যাগ কিন্তু আমাদের হয়নি। ন্যাশনাল ফ্ল্যাগ হতে হলে এটাকে উপরে নিচে মাঝখানে হতে হবে, এবং ডানে বামে আপনার প্রায় মাঝখানে, ডানে বামে পুরোপুরি মাঝখানে হবে না, কিন্তু আমরা এখানে মাঝখানে করে দেখি, সমস্যা নেই। তো সেটা আনতে গেলে একটু খেয়াল করেন আপনারা, এখানে আউটার বক্স হচ্ছে ফাদার বা প্যারেন্ট, আর ইনার বক্সটা কিন্তু চাইল্ড, মানে ওর কোলের মধ্যে আছে। এই জন্য আউটার বক্সকে আমরা বলবো পজিশন, পজিশন হচ্ছে রিলেটিভ, সবসময় প্যারেন্টকে আমরা বলবো পজিশন রিলেটিভ। এই যে পজিশন নামে সিএসএস প্রপার্টি এবং তার ভ্যালু হবে রিলেটিভ। আর চাইল্ড চাইল্ড ডিপকে সবসময় আমরা বলবো পজিশন অ্যাবসোলিউট, পজিশন দিয়ে আমরা তার ভ্যালু দেবো অ্যাবসোলিউট। ওকে, এবার এইখানে কিন্তু প্যারেন্টে কিন্তু শুধু পজিশন রিলেটিভই দিব। আচ্ছা, এটা একটু বড় করি না, নিচুতে দেই, জাস্ট আ মিনিট, ফাইন। তাহলে এটা দেখেন, আমি আবার দেখাই, এই যে আউটার বক্সকে আমি শুধুমাত্র পজিশন করব রিলেটিভ, আর প্যারেন্ট যেটা আর কি, প্যারেন্টকে শুধু পজিশন রিলেটিভ করবে, একটা লাইন লিখে এখানে হয়ে যাবে। কিন্তু আমার চাইল্ড বক্স যেটা মানে ভিতরে কোলের মধ্যে যেটা ছিল, সেখানে কিন্তু আমার অনেকগুলো লিখতে হবে। পজিশন প্রথমে লিখতে হবে পজিশন অ্যাবসোলিউট, তারপরে বলতে হবে আমি উপর থেকে টিওপি টপ দিয়ে আমি একটা হিসাব নিকাশ করে ফেলি এখানে একটা, হ্যাঁ, হিসাব নিকাশ হচ্ছে, একটু খেয়াল করেন, আমাদের এই যে গ্রিনটার হাইট কত, 300, আর আমাদের রেডটার হাইট কত, রেড কালারের হাইট মানে ভেতরের সার্কেলের হাইট হচ্ছে 150। 300 থেকে আপনি মানে উপরের প্যারেন্টের হাইট থেকে চাইল্ডের হাইট আপনি বাদ দেন, মানে 300 থেকে যদি আপনার কত, এটা 150 বাদ দেন, তাহলে থাকে কত, বাকি 150। এই 150কে অর্ধেক করতে হবে আমাদের। 150কে যদি অর্ধেক করি, মানে একটু ভালো করে খেয়াল করেন তো প্লিজ, খুব ইম্পর্টেন্ট, আমাদের সবুজটার হাইট হচ্ছে, গ্রিন কালারের হাইট হচ্ছে 300, আর রেড কালারের হাইট হচ্ছে 150। আচ্ছা, তাহলে এই যে এখান থেকে সবুজের উপরের সাথে সবুজ কালার আর লাল কালার উপরের দিকে পুরোপুরি মিলে আছে, তাহলে এই লালের এই শেষ প্রান্তে, নিচের দিকে শেষ প্রান্তে এইটুকুর হাইট কত, 150। তাহলে এই যেখানে রেড সার্কেল উপর থেকে নিচের দিকে এসে যেখানে রেড সার্কেল শেষ হয়ে গেছে, সেখান থেকে নিচের দিকে নামলে সবুজের শেষ পর্যন্ত হাইট কত, কে বলবেন? একজন ভেতর থেকে বলেন তো, আমাদের ইয়া থেকে বলেন। এই যে লালটার নিচে যে যতটুকু সবুজ অংশ রয়েছে, এইটুকুর হাইট কত, কতটুকু আছে? 150। কেউ একজন বলেন। সমীর স্যার আমি সমীর বলছিলাম, 150 স্যার, 150। আপনার 150 থেকে বোঝা যাচ্ছে না, ওই যে মাইক্রোফোনটা বোধহয় ভালো করে হয়নি। আমি তো আচ্ছা আচ্ছা, এক মিনিট, কারণ আমার সমস্যা, তাহলে ওনার না, জাস্ট আ মিনিট। হ্যাঁ, এবার আবার একটু বলেন তো। হ্যাঁ, এবার শুনছি। 150 স্যার, বাকি থাকে 150। এক্স্যাক্টলি। তাহলে এই যে সবুজের এখানে 150 বাকি থাকে, তাই না? তাহলে এই 150-র অর্ধেকটা যদি আমরা সার্কেলের উপরে রাখি আর অর্ধেকটা নিচে রাখি, তাহলে কি সার্কেলটা মাঝখানে হয়ে যাবে না, বলেন তো? তাহলে 150-র অর্ধেক কত? 75 করে দিতে। এক্স্যাক্টলি। তা 150-র অর্ধেক যদি এই যে টপ থেকে বলি যে 75 px, তাহলে কিন্তু দেখেন এটা মাঝখানে চলে আসলো, দেখছেন কি মাঝখানে হয়ে গেছে না? মাঝখানে হয়ে গেছে। এবার এটাকে ডানে বামে মাঝখানে কি করে নিব? এইটার উইথ হচ্ছে, সবুজের উইথ হচ্ছে 500, আর আপনার লালের উইথ হচ্ছে 150। তা 500 থেকে আমরা যদি 150 বাদ দেই, তাহলে বাকি থাকে কত? 350।
350 বাকি থাকে। এই 350-র অর্ধেক কত? 150 আর হচ্ছে ওদিকে মানে 175। এবার যদি আমি এখানে লেফট থেকে ওকে 175 সরিয়ে দিই, লেফট 175 px, দেখেন মাঝখানে এইটাকে বলে পজিশনিং। এই যে যেটা করলাম, এই যে পজিশন অ্যাবসলিউট করে টপ থেকে 75 নামাই দিলাম আর লেফট থেকে 175 সরাই দিলাম, ও পুরোপুরি সেন্টার অ্যালাইন হয়ে গেল। এইটাকে আমরা ওই যে টেক্সট অ্যালাইন করে মাঝখানে নেওয়া যাবে না, উপর নিচে ভার্টিক্যাল অ্যালাইন করা যাবে না। পজিশনিংয়ের খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পজিশনিং, যখন একটার মাঝখানে অন্যটাকে বসাতে যাব তখন প্যারেন্ট যে মূল ডিপ, যার পেটের মধ্যে আরেকটা ডিপ থাকবে, মানে যে পেটের মধ্যে রেখে বসে থাকবে সেটা হচ্ছে প্যারেন্ট, আর ওই পেটের মধ্যে যে আছে সে হচ্ছে চাইল্ড বা চিলড্রেন। তাহলে প্যারেন্টকে আমরা করব পজিশন রিলেটিভ, আর পজিশনকে আমরা করব যে কি বলে, চাইল্ডকে আমরা করব হচ্ছে পজিশন অ্যাবসলিউট। এবার ওই চাইল্ডের মধ্যে আমরা আরও দুইটা লাইন লিখে দিব যে টপ থেকে তুমি এত নিচে নেমে যাও আর লেফট থেকে তুমি এত ডানে সরে যাও। এই ভ্যালুটা আমরা হিসাব করে দিলেই আমাদের এরকম সেন্টার পজিশনে আমরা একটা ডিপের সেন্টারে অন্য একটা ডিপকে আমরা বসাতে পারবো। আচ্ছা, আমাদের টাইমটা তো কয়টা বাজে? ওকে, আমরা আবার শুরু করে দিই, দেখা যাচ্ছে মেবি আমাদের ইয়াটা। আচ্ছা, আমরা এই যে কাজটা এই পজিশনিং করে আমরা কাজটা করলাম, এই সেম কাজটা আমরা পজিশনিং না করেও ফ্লেক্স প্রপার্টির মাধ্যমে আমরা করতে পারি। ঠিক আছে, ওকে, আমরা একটু দেখি ফ্লেক্স প্রপার্টিটার কাজ কি। ফ্লেক্স প্রপার্টি করলে আমরা এই পজিশনিংগুলো বন্ধ করে দিই, অর্থাৎ এই যে পজিশনিং প্যারেন্টকে করছি রিলেটিভ, বন্ধ করে দিলাম, আর চাইল্ড ডিপকে আমরা পজিশনিং অ্যাবসলিউট করেছি এবং পাশাপাশি টপ লেফটকে আমরা একটা ভ্যালু দিয়ে দিয়েছি, এটুকু বন্ধ করে দিলাম। ফ্লেক্স প্রপার্টিটা আরও সহজ। যখন এই তিনটা জিনিস, নিচ থেকে এই তিনটা আর উপর থেকে এটা যখন বন্ধ করে দিব, তখন দেখেন এরা কিন্তু আবার তার পুরনো জায়গাতে চলে গেল সার্কেলটা। হ্যাঁ, ফ্লেক্স প্রপার্টিটা খুবই সহজ। এটার জন্য আমাদেরকে আর এখানে আসতেই হবে না, আমরা এইখানেই দুইটা তিনটা লাইন করলেই হয়ে যাবে। এই প্যারেন্টে আমরা যে এখানে বললাম যে তোমার এই যে ডিপটা, প্যারেন্ট ডিপটা মূলত হবে ফ্লেক্স ডিপ, তাহলে আমরা বলবো এখানে ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে যদি আমি নান করে দিই তাহলে সবুজটা কিন্তু অদৃশ্য হয়ে যাবে, দেখা যাবে না। দেখেন সবুজটা তো অদৃশ্য হবে, মানে সবুজটার মধ্যে যারা যারা থাকবে তারা সবাই অদৃশ্য হয়ে গেল নান করলে। আমরা তো নান করব না। এর আগে আমরা শিখছিলাম ডিসপ্লে ব্লক, ডিসপ্লে ইনলাইন, এটাও শিখেছিলাম, আবার ডিসপ্লে নান শিখেছিলাম। আজকে শিখছি আমরা ডিসপ্লে ফ্লেক্স, FLEX, ফ্লেক্স। এই যে এটা ডিসপ্লে ফ্লেক্স। ডিসপ্লে ফ্লেক্স করার পরে আমি এখানে বলবো কি, জাস্টিফাই, এই যে জাস্টিফাই কন্টেন্ট দিয়ে আমি বলবো সেন্টার। তাহলে দেখবেন যে এটার যে চাইল্ড আইটেম সেটা কিন্তু সেন্টার হয়ে গেল। আচ্ছা, আমার কোনো পজিশনিং করা লাগলো না, পজিশনিং কিন্তু আমি বাদ দিয়ে দিয়েছি। জাস্ট আমি একটা লাইন দিলাম হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, আর এরপরে দিলাম জাস্টিফাই কন্টেন্ট সেন্টার। ঠিক এটার নিচে সে আবার বলবে অ্যালাইন আইটেমস সেন্টার, অ্যালাইন আইটেমস, এটা দিয়ে বলবো হচ্ছে সেন্টার, এটার ভ্যালু হবে সেন্টার। দেখেন এই তিনটা লাইন করেই আমার এটাকে আমি পুরোপুরি মাঝখানে আনতে সক্ষম হয়েছি। এখন এই যে দুইটা লাইন, যে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার এবং অ্যালাইন আইটেম সেন্টার, এই দুটা কিন্তু কাজ করবে না যদি এই ডিসপ্লে ফ্লেক্স না করি। তার মানে এরা কিন্তু এই যে জাস্টিফাই
কন্টেন্ট আর হচ্ছে অ্যালাইন আইটেমস, এই দুইটা সিএসএস প্রপার্টি হচ্ছে ফ্লেক্স প্রপার্টি। ফলে আমি দেখেন এটাকে যদি ফ্লেক্সটাকে যদি কমেন্ট করে রাখি আমি, তাহলে এই দুইটার কোনো কাজেই আসবে না, মানে এদের কোনো ক্ষমতাই নেই। এটা তখনই এই দুইটা কাজ করবে যখন এই ফ্লেক্স প্রপার্টিটা অন থাকবে, অর্থাৎ ডিসপ্লে ফ্লেক্সটা যখন অন থাকবে তখনই এই নিচের দুইটা লাইন কাজ করবে। সো আমরা এই ফ্লেক্স প্রপার্টির মাধ্যমেও আমরা কোনো আইটেমকে, মানে চাইল্ড আইটেমগুলোকে আমরা সেন্টার করতে পারি, ভার্টিক্যালিও সেন্টার করতে পারি এবং হরিজন্টালিও। এটা হচ্ছে হরিজন্টাল সেন্টার, আর অ্যালাইন আইটেমস হচ্ছে ভার্টিক্যাল সেন্টার। ঠিক আছে? সো এইভাবে আমরা কোনো চাইল্ড আইটেমগুলোকে আমরা হরিজন্টালি এবং ভার্টিক্যালি সেন্টার করে ফেলতে পারি। পজিশনিংয়ের অল্টারনেটিভ কাজ এটা। এখন বলতে পারেন যে স্যার একই কাজের জন্য আমরা দুইটা কেন শিখব? কখনো আপনাকে এই ডিসপ্লে ফ্লেক্স আপনি ব্যবহার করতে পারবেন না, দেখবেন যে তখন অন্য ঝামেলা হয়ে যাচ্ছে। তখন আপনাকে পজিশনিং করেই এটাকে সেন্টার করতে হবে। তো কখনো আমাদের পজিশনিং করে সেন্টার করতে হয়, আবার কখনো আমাদেরকে ডিসপ্লে ফ্লেক্স প্রপার্টির মাধ্যমেও এটাকে সেন্টারাইজ করতে হয়। ঠিক আছে? তাহলে আমরা দুইটাই শিখে নিলাম, একটা হচ্ছে পজিশনিং আর একটা হচ্ছে ডিসপ্লে ফ্লেক্স, এই ফ্লেক্স প্রপার্টি। ওকে, এইটুকুই ছিল মোটামুটি আমাদের আজকে ক্লাস। আজকে মোটামুটি অনেক হয়ে গিয়েছে, এত কিছু নিলে আমরা মাথায় রাখতে পারবো না। প্রথম দিকে একটু প্রেশার কম দিব আমি বলেছি, তবে হ্যাঁ দিন যত যাবে তত কিন্তু এটা প্রচুর পরিমাণের বাড়তে থাকবে, দিন যাওয়ার সাথে সাথে এটা প্রচুর বাড়তে থাকবে। আগামী ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। বুটস্ট্র্যাপের যে বেসিক ধারণাগুলো আমরা সেটা নিয়ে আগামী ক্লাসে সিএসএসই করব, কিন্তু বুটস্ট্র্যাপটা কিভাবে কাজ করে সেটা নিয়ে মূলত আমরা সিএসএসের ক্লাস বা সিএসএসের ক্লাস অ্যাড করব, সিএসএসের প্রপার্টিগুলো অ্যাড করব, বুটস্ট্র্যাপ যেভাবে কাজ করে সেইভাবে আমরা সিএসএসগুলো করব। ঠিক আছে? আজকে আমরা এখানেই শেষ করি। এখন আমরা প্রশ্নোত্তর পর্বে চলে যাই আর কি। হ্যাঁ,